রিভাতে রবীন্দ্র আর রাজু নামের দুই ভাই ছিল। একটা পানের দোকানে দুই ভাই কাজ করত। খুব বিশেষ পয়সা তো রোজগার করত না, কিন্তু ডাল ভাতের খরচ জুটে যেত। রাজু ছোট ভাই ছিল আর রবীন্দ্র বড় ভাই ছিল। রাজু, কি করছিস? সকালে 7টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠ আর গিয়ে দোকান খোল। উঠছি দাদা। রাত্রিবেলা বাসন ধোয়ার সময় হাত কেটে গিয়েছিল, ওর ব্যথা গোটা রাত ঘুমোতে দেয়নি। তো গিয়ে হসপিটালে দেখিয়ে নিস, তারপর দোকান খুলিস। রবীন্দ্র আরাম করে 10টার সময় দোকানে আসতো আর এসে পয়সার হিসাব নিয়ে চলে যেত। একদিন দুই ভাইয়ের মধ্যে দোকানের হিসাব নিয়ে ঝগড়া হয়ে গেল। এই 50 টাকার পান কাকে বিক্রি করেছো? যেটা তুমি লিখেছো সব গ্রাহকের মুখ মনে থাকে না, তো ওটার হিসাব কোথায়? উধারি করে গেছে বোধহয়। তুই চুরি করিস? মিথ্যে কথা বলিস, বেরিয়ে যা এখান থেকে। রাজু দোকান ছেড়ে চুপচাপ জঙ্গলের দিকে এগিয়ে গেল। জঙ্গলে রাজু অনেক দূর অব্দি এসে পড়েছিল। ও নিজেই জানতো না কি ও কত ভেতরে এসে পড়েছিল। ও সম্পূর্ণভাবে রাস্তা হারিয়ে ফেলেছিল। এটা কি করে দিয়েছি আমি? এখন কেমন করে ঘুরে যাব? আমি তো রাস্তা বুঝতেই পারছি না। অন্ধকার হয়ে যাচ্ছিল। রাজু এখন ভয় পেয়ে গিয়েছিল। অন্ধকার হয়ে যাবে, যদি এখন রাস্তা খুঁজতে বসি আর যদি কোনো জঙ্গলি জানোয়ার আমাকে খেয়ে ফেলে তাহলে? না না, আমি রাত্রিবেলাটা কোথাও লুকিয়ে থাকি। রাজু একটা গাছের উপরে বসে ওটার উপরেই রাত কাটানোর ব্যবস্থা করে নিল। রাত হয়ে গিয়েছিল। পেঁচা আওয়াজ করা আরম্ভ করে দিয়েছিল। এটা কিরকম আওয়াজ আসছে? বোধহয় পেঁচা ডাকছে। হ্যাঁ হ্যাঁ, এটা পেঁচারই আওয়াজ। তারপর গড়গড়ের সাউন্ড শোনা গেল। এত দৌড়াদৌড়ি আর রাস্তা খোঁজার চক্করে আমি তো এটা ভুলেই গেছি কি আমি সকাল থেকে কিছু খাইনি, আর তাই এখন আমার পেটও আওয়াজ করছে। এখন এই জঙ্গলে খাবার কোত্থেকে পাবো? তখনই একটু পরে রাজুর দৃষ্টি গাছের একটা কোনা ডালের দিকে গেল। ওতে একটা রুটি রাখা ছিল। এ কি, এতে তো রুটি রাখা আছে, আর দেখে টাটকা বলেও মনে হচ্ছে। রাজু একটু অবাক হলো আর তারপর ভাবতে লাগলো, এই গভীর জঙ্গলে এই কোনায় রুটি কে ছেড়ে গেছে? হতে পারে পাখি উড়িয়ে নিয়ে এসেছে। ভগবানের আশীর্বাদ। চলো এটাকেই খেয়ে খিদে মিটিয়ে নি। আজকের ভাগ্যে এতটাই আছে, অন্তত না খেয়ে তো শুতে হবে না। রাজু যেই রুটিটা হাতে নিল ওখানে দুটো পাতা পড়ল, আর যেই রাজু পাতা উঠিয়ে ওতে ওই রুটিটা রেখে খেতে গেল, ওই পাতাটাও গরম গরম রুটি হয়ে গেল। এই রুটিটা তো জাদুই। এটাকে ছোঁয়ানোর সঙ্গে সঙ্গেই পাতা গরম রুটি হয়ে গেল। রাজু ওই গরম রুটিটা খেলো। আরে বাহ, এই রুটির স্বাদ তো চমৎকার। কোনো সবজির প্রয়োজনই নেই এর সঙ্গে, লোকেরা এমনিই খেতে পারবে। রাজু ওখানে 1-2টো পাতা আরো দিয়ে সেগুলোকে রুটি বানিয়ে খেয়ে নিল, আর ওই জাদুই রুটিটাকে তার জায়গায় রেখে দিল। এই রুটিটা এখানেই সুরক্ষিত থাকবে। এটাকে যদি কোথাও নিয়ে যায় তাহলে অন্যেরা টের পেয়ে যাবে। এমনিও কে আসবে এই গভীর জঙ্গলে? রুটি খেয়ে রাজু শোয়ার কথা ভাবলো। চলো এখন একটু জিরিয়ে নি, সকালবেলা দেখব কি করব। সকাল হওয়ার পর রাজুর ক্লান্তিও কেটে গিয়েছিল। ও কিছু পাতা দিয়ে রুটি বানিয়ে নিজের কাছে রেখে দিল আর রাস্তা খুঁজতে বেরিয়ে গেল। যদি আবার রাস্তা হারিয়ে ফেলি তাহলে এই রুটিগুলো আমার কাজে লাগবে। ও রাস্তা খুঁজতে খুঁজতে জঙ্গলের বাইরে একটা হাইওয়েতে পৌঁছে গেল। বোধহয় ওটা রাস্তা। গিয়ে দেখি জাদুই রুটি যেই গাছে রাখা ছিল সেটা যাতে ও হারিয়ে না ফেলে, তাই রাজু রাস্তায় চিহ্ন দিয়ে দিয়েছিল। হাইওয়েতে একটা ধাবা ছিল। রাজু ওখানে কাজ খুঁজতে জিজ্ঞাসা করতে গেল, কোনো কাজ পাওয়া যাবে বাবু? দাদা বাড়ি থেকে বের করে দিয়েছে। পুত্র, এমনিও এই জঙ্গলটাকে দেখে হাইওয়েতে গাড়ি কম দাঁড়ায়। যেগুলো দাঁড়ায় সেগুলো রুটি খাওয়ার জন্য দাঁড়ায়। তুমি রুটি বানাতে পারো? তাহলে এখানে থাকো, নিজেও খেও আর গ্রাহকদেরকেও খাইও। লাভের রূপে তোমার বেতনটা থাকবে। ওই ধাবায় রুটি যে বানাতো মিস্ত্রি, সে কাজ ছেড়ে চলে গিয়েছিল। ঠিক আছে, আমি রুটি বানিয়ে দেব, কিন্তু সেগুলো আমি এখানে ধাবাতে বানাবো না, আমি আমার জায়গার থেকে বানাবো। আমার রুটি পাওয়া দিয়ে কথা, যেরকম করে ইচ্ছে বানাও। পরদিন থেকে রাজু জঙ্গল থেকে রুটি বানিয়ে আনতে লাগলো। বাহ, এখানকার রুটির স্বাদ তো চমৎকার। এই নিন 50 টাকা এক্সট্রা টিপ এই সুস্বাদু রুটির জন্যে। ধন্যবাদ স্যার, সব আমাদের এই রাজুর চমৎকার। এরকম করে রাজুর রুটি গোটা শহরে ফেমাস হয়ে গেল। ধাবা খুব ভালো চলতে লাগলো। অনেকগুলো বাস আর ট্রাক ধাবায় দাঁড়ায়।
রাজু জাদুই রুটির দ্বারা গাছের পাতা দিয়ে রুটি বানানোর সঙ্গে সঙ্গে ওখানেই নতুন গাছও লাগানো আরম্ভ করে দিল। নাম ফেমাস হয়ে যাওয়ার পর রবীন্দ্র রাজুর কাছে নিজের ভুলের ক্ষমা চাইতে এসে গেল। আর কি রাজু, এখন তো তুই বড় মানুষ হয়ে গেছিস, আমিও ভুল করে ফেলেছিলাম, তোকে বের করা উচিত হয়নি আমার। কোনো কথা নেই দাদা, এখন এখানে গ্রাহক আসে, পানের দোকানটাকে এখানে লাগিয়ে দিন, এমনিতেও ওখানে বেশি গ্রাহক আসতো না। আর তারপর রবীন্দ্র ওই ধাবার পাশেই পানের দোকান দিয়ে দিল। কিন্তু যেই রবীন্দ্র পানের দোকান বসালো, কিছু লোক ওখানে এসে পড়ল। আরে শোনো, এই জমিটা আমাদের, তুমি এখানে তোমার দোকান কেমন করে দিয়েছো? তাড়াতাড়ি এখান থেকে তোমার দোকানটা সরিয়ে নাও। আগে আমার ভাই এখানে সামনেই ধাবাতে কাজ করে, তাই আমিও এখানেই আমার দোকানটা বসিয়েছিলাম। আরে ওইসব আমরা জানি না, তোমার যা করার আছে করো, কিন্তু এখান থেকে তোমার দোকানটা সরাও, না হলে বাধ্য হয়ে আমাদেরকে তোমার দোকানটা ভাঙতে হবে। আগে আর কোনো রাস্তা নেই যাতে আমাকে আমার দোকানটা এখান থেকে না সরাতে লাগে? হ্যাঁ, রাস্তা তো আছে, তুমি এই জমিটা কিনে নাও, আমি পয়সা নিয়ে চলে যাব, তারপর তুমি তোমার দোকান এখানে লাগাতেই পারো। 2 দিন পর আমরা ফিরে আসব, দোকান যদি 2 দিনে না সরে তাহলে ভেঙে দেব। সবাই যেতে লাগলো, আর তখনই ওখানে রাজু আসলো। কারা ছিল ওরা, আর কি বলছিল? ভাই, আমাকে এই দোকানটা সরাতে হবে, আমি এখন এখানে পান বিক্রি করতে পারবো না। কেন দাদা, কি হয়েছে? ওনারা বলেছেন এই জমিটা ওনাদের, তাই আমি যেন তাড়াতাড়ি এই দোকানটা সরিয়ে দিই। আর যদি এই দোকানটা চাই তাহলে ওনাদের এই জমিটা আমাকে কিনতে হবে। আমার কাছে এত পয়সা নেই যে আমি এই জমিটা কিনতে পারি। ওনারা 2 দিন পর আবার আসবেন আর দোকান ভেঙে যাবে। রবীন্দ্র দুঃখী হয়ে বাড়ি ফিরে যেতে লাগলো। শোনো ভাই, এখন আর আমার এখানে কোনো কাজ নেই, তুমি তোমার কাজ করো, মন দিয়ে করো। আমি এই দোকানটাকে ভাঙতে দেখতে পারবো না, তাই কিছুদিন পর তোমার সঙ্গে দেখা করতে আসবো। ঠিক আছে দাদা। 2 দিন কেটে গেল। রবীন্দ্র রাজুর সঙ্গে দেখা করতে ধাবাতে আসলো। দাদা, আপনি এখানে কি করছেন? যান, আপনার দোকানে গিয়ে বসেন। ভাই, তুইও কি ঠাট্টা করছিস? এতদিনে তো ওনারা ওই দোকানটাকে ভেঙেই দিয়েছে বোধহয়। আচ্ছা, একবার তো গিয়ে দেখুন। রবীন্দ্র দেখলো ওর পানের দোকানটা একদম ঠিকঠাক ছিল। আরে, এটা কেমন করে হলো? দাদা, আমি ওনাদের থেকে এই জমিটা কিনে নিয়েছি, এখন আপনি আরাম করে আপনার দোকানটা চালান, আপনাকে আর কেউ অসুবিধা করবে না। কি সত্যি, ভগবান যেন তোর মতন ভাই সবাইকে দেয়। রবীন্দ্র পান বিক্রি করার কাজ করতে লাগলো, আর রাজু রুটির। বাহ, একে তো এত ভালো রুটি এই ধাবার, তারপর পান খাওয়ার মজাই আলাদা। নিশ্চয় বাবু, বলুন কি নেবেন পানে? খয়ার চুন সুপারির সঙ্গে দারুণ একটা পান বানান দাদা। এই নিন বাবু। এরকম করে ভবিষ্যতে ধাবার রাজু আর পানওয়ালা রবীন্দ্র নিজের নিজের কাজে সবাই ধনবান হয়ে গেল। রাজু নিজের জাদুই রুটি দিয়ে ধাবার ভাগ্য চমকে দিল, আর রাজুর ওই জাদুই রুটির কারণে রবীন্দ্রর পানের দোকানও চলতে লাগলো। রাজু এরকম করে পাতা দিয়ে রুটি বানিয়ে ভবিষ্যতেও আরো গাছ পুঁততে লাগলো। সন্ধে হয়ে গিয়েছিল। রুদ্রপুর গ্রামের সব বাচ্চারা মাঠে খেলছিল। তখনই প পয়ের একটা শব্দ সব বাচ্চাদের ধ্যান ওদিকে আকর্ষিত করলো। আইসক্রিম, আইসক্রিমওয়ালা এসেছে, চলো চলো সবাই আইসক্রিম খাই। ইয়াহু, আমার ফেভারিট আইসক্রিমওয়ালা এসে পড়েছে। মিনা দাঁড়াও, আমিও আসছি। সব বাচ্চারা দৌড়ে গিয়ে আইসক্রিমওয়ালাকে ঘিরে ধরলো। কিন্তু স্বাতি আর সোনা 2 বোন মাঠেই দাঁড়িয়ে থাকলো। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেল। তখনই পেছন থেকে আওয়াজ শোনা গেল, আসো বাচ্চারা, ওদিকে কেন যাচ্ছ? তোমরাও আইসক্রিম নিয়ে নাও। না কাকু, আমরা আইসক্রিম খাবো না। চলো স্বাতি, বাড়ি চলো, মা বাড়িতে একা আছে। হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা আইসক্রিম খাবো না, আমাদের বাড়িতে কাজ আছে। তখনই সোনা আর স্বাতির বাবা যোগিন্দর, যে গরুর গাড়ি চালাতো, ওখান দিয়ে যাচ্ছিল। ও হো হো হো, ও আইসক্রিমওয়ালা দাদা, একটু তোমার দোকানটা সরিয়ে দাও, আমার গরুর গাড়িটাকে যেতে দাও। এই বাচ্চাদের ভিড় আইসক্রিম খাওয়ার পরেই তো সরবে। কি আর করব ভাই, আমার কাস্টমার তো এই বাচ্চারাই। ও বাচ্চারা, একটু সরে দাঁড়াও, গরুর গাড়িটাকে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক হলো। চলো আমার হীরামতি, তাড়াতাড়ি চলো। হো হো হো,
আরে সোনা আর স্বাতি, তোমরাও আইসক্রিম খেয়ে নাও। ও আইসক্রিমওয়ালা দাদা, এই দুজনকেও আইসক্রিম দিয়ে দাও। আরে ভাই, আমি তো কখন থেকে বলছিলাম কি আসো, এসে আইসক্রিম খেয়ে নাও। সব বাচ্চারা খাচ্ছে, তো খেয়ে নাও, পয়সা তো পরেও দেওয়া যাবে। কিন্তু বাচ্চা দুটো মানছেই না। যোগিন্দর দুই বোনকে ভালো আইসক্রিম খাইয়ে গরুর গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে আসলো। দুই বোন আইসক্রিম খেয়ে খুব খুশি ছিল। মা মা, দেখো বাবা এসে পড়েছে। আমরা দুই বোন বাবার গরুর গাড়ি করে এসেছি। বাবা আমাদেরকে ভালো আইসক্রিমও খাইয়েছে। হ্যাঁ মা, মালাইয়ের আইসক্রিম, খুব ঠান্ডা আর মিষ্টি ছিল। তুমি যদি খেতে তাহলে এই গরমে তোমারও আরাম লাগতো। আমরা যদি ধনী হতাম তাহলে ডেইলি আমরা কত আইসক্রিম খেতে পারতাম। আচ্ছা, কোনো কথা নেই কামলি, রোববার দিন শেঠ পয়সা দেবে, তো তোমাকেও মালাই বরফি খাইয়ে দেব। আমি খাবো না তোমার আইসক্রিম। আগে আমাদেরকে মানুষ থেকে নেওয়া পয়সা ফিরিয়ে দিতে হবে। ঘর বন্ধকে দেওয়া আছে, কোনো রকমে পয়সা জমা করে শেঠের কাছ থেকে ঘরটা ছাড়াতে হবে। সবজি এনেছেন? আমি বলেছিলাম না কি আসার সময় সবজি নিয়ে আসবেন? আরে কামলি, আমার কাছে কিছু 40 টাকাই ছিল। সব বাচ্চারা আইসক্রিম খাচ্ছিল। তখনই আমার দৃষ্টি সোনা আর স্বাতির দিকে গেল। বেচারারা মন খারাপ করে বাড়ি ফিরছিল, তো আমি ওদেরকে ওই পয়সাটা দিয়েই আইসক্রিম খাইয়ে দিলাম। বাহ, এখন কি রান্না করব? কি খাবে? আরে আজ শনিবার, কেননা খিচুড়ি বানানো হোক। কিন্তু তুমি তো খিচুড়ি ভালোবাসো না, তুমি কি খাবে? আমার আর কি আছে, আমি জল খেয়ে শুয়ে পড়ব। সোনা আর স্বাতি খুব দুঃখ পেল কি ওরা সবজি আনা পয়সা দিয়ে আইসক্রিম খেয়ে নিয়েছে। সোনা বলল কি কালকে রোববার, আর রোববার দিন মায়ের উপাস। মা আজকেও খেলো না আর কালকেও খাবে না। দুজন কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। পরদিন দুপুরবেলা, স্বাতি তাড়াতাড়ি আসো, দেখো না মা কেমন করে শুয়ে আছে বারান্দায়। মা মা, কি হয়েছে তোমার? কেন শুয়ে আছো এখানে? ওঠো, কি হয়েছে তোমার? কিচ্ছু না মামুনি, বাস একটু মাথাটা ঘোরাচ্ছে। কালকেও তুমি খাওনি আর আজকেও তুমি কিছু খাওনি। ছেড়ে দাও এই উপাস করা, এতদিন ধরে করছো, কিন্তু আমরা তো সেই গরিবের গরিবই আছি। এরকম বলে না মামুনি, উপোস তো আমরা শান্তির জন্য করি, মনের শুদ্ধির জন্য করি। কিন্তু আমরা ধনী কেন না? বাবা এত পরিশ্রম করে, শীত গ্রীষ্ম বর্ষা সব দিন কাজ করে, তাও আমরা গরিবই। কমলির কাছে স্বাতির প্রশ্নের কোনো উত্তর ছিল না। ও চুপ হয়ে গেল। এখন চুপ করো স্বাতি, মাকে বিশ্রাম করতে দাও। তুমি বাতাস করো আর আমি পা টিপছি। এরকম করে দরিদ্রতায় ওদের জীবন যাচ্ছিল। আইসক্রিমওয়ালা প্রতিদিন গ্রামে আসতো, সব বাচ্চারা খেত, কিন্তু দুই বোন মনকে বুঝিয়ে থাকতো। একদিন, দিদি তোমার কি সেদিনের আইসক্রিমের স্বাদটা মনে আছে? কত টেস্টি ছিল, আমরা কি আর কখনো আইসক্রিম খেতে পারবো না? এরকম কোনো কথা নেই। যখন বাবার কাছে অনেক পয়সা এসে পড়বে তখন আমরাও আইসক্রিম খাবো। আরে বাবা এসে পড়েছেন। আজকে এত তাড়াতাড়ি কেমন করে আসলে বাবা? ও সোনা, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, আজকে শেঠের মেয়ের জন্মদিন। গোটা পরিবারের সঙ্গে যেতে বলেছে। আমার শরীরটা ভালো লাগছে না, আপনি ওদের দুজনকে নিয়ে চলে যান। দুই বোন বাবার সঙ্গে পার্টিতে পৌঁছলো। পার্টি খুব ভালো ছিল। আশেপাশে গ্রামের ধনী ব্যক্তিদের বাচ্চারা দামি দামি জামা কাপড় পরে এসেছিল। কেক কাটার পর সুস্বাদু খাবার খেয়ে সবাই আইসক্রিম খাচ্ছিল। দুই বোন আইসক্রিমের ঠেলার কাছে গেল। আইসক্রিমওয়ালা দাদা, আমাদেরকেও একটা আইসক্রিম দিও। আরে তোমরা পার্টিতে কেমন করে ঢুকে পড়লে? তোমরা কি জানো না এখানে পার্টি চলছে? জানি, আমার বাবার শেঠের মেয়ের জন্মদিন, তাই তো আমরা এসেছি। ঠিক আছে ঠিক আছে, ওদিকে সাইডে থাকো, যখন এদের খাওয়ার পর বাঁচবে তখন তোমাদেরকে দেব। দাদা, একটাই আইসক্রিম দিয়ে দিন, আমরা ওটাকেই ভাগ করে খেয়ে নেব। যাও এখান থেকে, খুব এসেছে আইসক্রিম নিতে। কখনো নিজের পয়সা খরচা করে আইসক্রিম খেয়েছো? বিনামূল্যে খাওয়ার জন্যে গোটা পরিবার দৌড়ে চলে এসেছে। সোনার খুব খারাপ লাগলো। ও স্বাতির হাত ধরে ওকে টানতে টানতে নিজের বাবার কাছে আসলো। তারপর সবাই বাড়ি চলে আসলো। দুই বোনের ঘুম আসছিল না। তোমার খুব ইচ্ছে ছিল না আইসক্রিম খাওয়ার? হ্যাঁ দিদি, মনে হচ্ছে এই জন্মে আমরা আর কখনো আইসক্রিমের স্বাদ নিতে পারবো না। এরকম ভাবে না পাগলি, রাত্রের 2টো বেজে গেছে, যাও ঘুমিয়ে পড়ো। বাইরে মেঘ গজরাচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। কালকে মাকেও বাবা ডক্টরের কাছে নিয়ে যাবে। দিদি,
গরম লাগছে, চলো না একটুখান বারান্দায় গিয়ে বৃষ্টি দেখি। ঠিক আছে চলো। দিদি, ওই সাদা মেঘটাকে দেখো, কালো মেঘের মাঝখানে কেমন ঝিকমিক ঝিকমিক করে আসছে, যেন আইসক্রিমের ঠেলা। তুমি আইসক্রিমের কথা ভুলবেই না, না? এখন মেঘেও তুমি আইসক্রিম দেখতে পাচ্ছ। কিছুক্ষণ পর বৃষ্টির সঙ্গে বরফ পড়াও আরম্ভ হয়ে গেল। দিদি দেখো, বরফ পড়ছে। আমি বলছিলাম না, একদম আইসক্রিমের ঠেলার মতন মেঘটা। ইস, যদি এই বরফগুলো মালাইয়ের সঙ্গে মিলে আইসক্রিম হয়ে আমাদের বারান্দায় পড়তো। তখনই জোরে বিদ্যুৎ চমকালো আর গর্জন করে উঠল। তখনই সোনা আর স্বাতীর বারান্দায় আইসক্রিমের বৃষ্টি হতে লাগলো। দিদি, ওই দেখো আইসক্রিম। সত্যি সত্যি ভগবান, দেরি হলেও আমাদের কথা শোনেনি। বাহ, সত্যি, খেয়ে দেখো তো, এত টেস্টি আইসক্রিম আজ অব্দি আমি কখনো খাইনি। ওই দেখো, ওই সাদা মেঘের আইসক্রিমের ঠেলা থেকে আইসক্রিম আমাদের এখানে পড়ছে। দুই বোন খুব আইসক্রিম খেলো আর একটা হাঁড়িতে ভরে রেখে দিল। সকালবেলা যোগিন্দর কমলিকে নিয়ে ডক্টর দেখাতে শহরে গেল। ডক্টর বলল কি কমলির ক্যান্সার হয়েছে, এখন ফার্স্ট স্টেজে আছে, তাই এক সপ্তাহের মধ্যেই অপারেশন করলে ভালো হয়ে যাবে, না হলে পরে পেশেন্টকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। দুজন বাড়ি ফিরে আসলো। ডক্টর কি বললেন বাবা, মায়ের শরীর কি হয়েছে? ডক্টর বললেন কি এক সপ্তাহের মধ্যে যদি অপারেশন না হয় তোদের মাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। অপারেশন করতে 5 লক্ষ টাকা লাগবে। জানি না, এখন তো ভগবানই মালিক। তখনই আইসক্রিমওয়ালা দরজায় আওয়াজ দিল, আইসক্রিম, আইসক্রিম নিয়ে নাও। স্বাতী দৌড়ে ভেতর থেকে আইসক্রিমের কলসিটা নিয়ে আসলো। আইসক্রিমওয়ালা দাদা, 1 মিনিট দাঁড়াও, এই কলসিতে কিছু আইসক্রিম আছে, এটাকে বিক্রি করে পয়সা দিয়ে দিন, আমাদের মায়ের অপারেশন করাতে হবে। আরে বাহ সোনা, আমি 40 বছর ধরে আইসক্রিম বিক্রি করছি, কিন্তু এমন টেস্টি আইসক্রিম আজ অব্দি দেখিনি। দাও, আমি বিক্রি করে সন্ধেবেলা তোমাদেরকে পয়সা দিয়ে দেব। সন্ধেবেলা আইসক্রিমওয়ালা 300 টাকা এনে দিল। সবাই বারান্দায় বসেছিল। তখনই, দিদি দিদি, ওই দেখো কালকের ওই সাদা আইসক্রিম ঠেলার মেঘ। আরে হ্যাঁ, সত্যি ওই মেঘটাই। বিশ্বাস হচ্ছে না কি ওটা আমাদের দিকে আসছে। হ্যাঁ দিদি, আজকেও যদি আমাদের বারান্দায় আইসক্রিমের বৃষ্টি হয়। বাবা, সরে যাও ওখান থেকে, কিছু পড়ছে। কিচ্ছু না পাগলি, মন দিয়ে দেখ, আইসক্রিম পড়ছে। হে ভগবান, আমার গোটা বারান্দাটা আইসক্রিম দিয়ে ভরে দিন। সত্যি বলছি, একটাও আইসক্রিম খাবো না, সব বিক্রি করে মায়ের অপারেশন করাবো। গোটা উঠোন আইসক্রিম দিয়ে ভরে গেল। যোগিন্দর গিয়ে সকালবেলা আইসক্রিমওয়ালা কাকুকে নিয়ে আসলো। কাকু আশেপাশের সমস্ত আইসক্রিমের ঠেলাওয়ালাকে ডেকে নিয়ে আসলো। টেস্টি আইসক্রিম সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। সবাই খুব রোজগার করলো। এখন প্রতিদিন জাদুই আইসক্রিমের মেঘের ঠেলা যোগিন্দরের উঠোনকে আইসক্রিম দিয়ে ভরে দিত। এখন সোনা স্বাতী ব্র্যান্ডের আইসক্রিমের ঠেলা শহরেও খুব নাম করলো। কমলির অপারেশনও হয়ে গেল।